একসঙ্গে কিভাবে হবে জানার দরকার। নিউজ 18 বাংলার স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। আমরা সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বুঝতেই পারলেন আমাদের ট্রেলার দেখে যে আমরা কোন কোন বিষয়ের দিকে আলোকপাত করছি। তবে কয়েকদিন আগে 21-এর বিধানসভা ভোট হলো, আপনারা তো ভোট দিলেন, সরকার গঠন হলো, অনেক কিছু হলো। তারপরও ভোটের আগেও দেখলাম অনেক কিছু রাজনীতিতে, ভোটের পরেও দেখলাম অনেক কিছু রাজনীতিতে। কিন্তু সেই ভোটকে আপনাদেরকে আরো একবার দিতে হবে। মানে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা শুনে তো অন্তত তাই মনে হচ্ছে যে 2024-এ গিয়ে আপনি লোকসভা ভোটও দেবেন, বিধানসভা ভোটও দেবেন রাজ্যে। প্রথমে শুনো কি বলতে চেয়েছেন, তারপর না হয় আমরা আলোচনায় ফিরবো। দেখো, আপনারা কেউ ভিতরে ছিলেন না, বাইরে যা বলেছেন আপনাকে বলে দিই, 24 সালে লোকসভার বিধানসভার ভোট একসঙ্গে হবে। কিভাবে হবে জানার দরকার। আপনারা কেউ ভিতরে ছিলেন না, বাইরে যা বলেছেন আপনাকে বলে দিই, 24 সালে লোকসভার বিধানসভার ভোট একসঙ্গে হবে। কিভাবে হবে জানার দরকার। আমরা এই বক্তব্য নিয়ে আলোচনা করবো। তবে আমার সঙ্গে এই মুহূর্তে যারা স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে নিই। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুপ্রিয় চন্দ্র, আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কেয়া ঘোষ, আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সুমন দা, 21-এ কয়েকদিন আগে বিধানসভা ভোট হলো, সরকার গঠন, মানে আমি ঠিক কথাটা বুঝতে পারলাম না, এই ভোট কিভাবে সম্ভব? মানে কোথাও কি জোর করে ভোট, রাষ্ট্রপতি শাসন জারি করা বা জোর করে সরকার ফেলে ভোট হবে? ঠিক বুঝতে পারলাম না, কি ইঙ্গিত? দেখুন, রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা অমিত শাহ যা বলে গেছেন এবং যেটা সবাই রিপোর্ট করেছে সেটার একদম মানে পুরোপুরি মানে উল্টো কথাটা বলছেন। অর্থাৎ অমিত শাহ পরিষ্কার বলে গেছেন যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্র কোনো হস্তক্ষেপ করবে এটা ভুলে যান, আপনারা নিজেদের মতো করে লড়াই করুন। আর উনি আশা করছেন যে নিশ্চয়ই কেন্দ্র কোনো হস্তক্ষেপ করবে যার জন্য এই নির্বাচিত সরকার পড়ে যাবে এবং তার পরিপ্রেক্ষিতে ভোট হবে। ফলে আমি জানি না, আরেকটা জিনিস হতে পারে, শুভেন্দু অধিকারী অন্য কোনো দলে জয়েন করতে পারেন, হয়তো তার অমিত শাহর উপর আস্থা নেই, 2024 অনেক দূর। ফলে ওনার বক্তব্যের কোনো মানে মানে ঠিক মানে প্রেক্ষিতটা বোঝা গেল না। আরেকটা কথা হতে পারে, আরেকটা জিনিসও আমি শুরুতেই মনে করিয়ে দেবো, শুভেন্দু অধিকারী ওই মাহিন্দা রাজাপক্ষ কিভাবে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন সেটার দিকেও লক্ষ্য রাখতে পারেন। 2024-এ ওনার জন্য ওনার হেলিকপ্টার করে পালাতে হতে পারে। আমি বরং বিজেপি নেতা কেয়া ঘোষের কাছেই জানতে চাই, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, মানে যিনি লিড করছেন বঙ্গ বিজেপিকে রাজ্যে, তিনি বলছেন 2024-এ দুটো ভোট হবে। মানে আপনি কি বুঝলেন, মানে কেন বললেন এই কথাটা? দেখুন, আপনি যেটা বললেন, সুমনদা যে কথাটা বললেন সেই কথারই রেশ টেনে আর বলি যে কি পরিপ্রেক্ষিতে বললেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। অবশ্যই ভারতীয় জনতা পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই ব্যাকডোর দিয়ে এন্ট্রি নিয়ে যেভাবে কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস, সেরকম সেই নজির আমরা কোথাও আমাদের সেই গড়ার সেই ইনস্টেন্স নেই, নজির নেই। কিন্তু এটা বলা সত্ত্বেও আরেকটা কথা অবশ্যই বলতে হবে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের অনেকেই আমরা বলা হয়েছে যে ওয়ান নেশন ওয়ান ভোট, তাতে প্রভূত রাজস্ব আমাদের বাঁচবে। সেটা 24-এ হতে পারে, 25-এ হতে পারে, বা প্রতিটা বছরই কোনো না কোনো রাজ্যে একটা ভোট হয়। একদম একদম ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে আমরা আলোচনাও করেছি কিয়াদি, এবং ওই বিষয়টাও জানি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ান নেশন ওয়ান ভোট হলে সেটা সেন্ট্রালের পক্ষ থেকে ঘোষণা করা হবে আমার যতদূর মনে হয়। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আগে কি সেটা বলবেন যে ওয়ান নেশন ওয়ান ভোট হচ্ছে 2024, তাও আবার মেনশন করে দিতে পারেন? কিয়াদি, এটা আমি জানি না, তাই জানতে চাইছি। আমিও জানি না, আমিও কি পরিপ্রেক্ষিতে বলেছেন শুভেন্দু বাবু, পুরো কথাটা তো আমি এখানে শুনিনি, তাই কি পরিপ্রেক্ষিতে এই কথাটি উঠেছে বা কি কথাটি বলেছেন সেটা না জেনে তো বলা, আমার মনে মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু অবশ্যই এই ওয়ান নেশন ওয়ান ভোট যেটা আমি বললাম, এটা একটা আমাদের দীর্ঘদিনের, আমরা চাইছি, আমার মনে হয় প্রতিটা রাজনৈতিক দলেরই সেই একই দাবি হওয়া উচিত, সেটা 24-এ হোক বা 25-এ হোক বা 23-এ হোক, কিন্তু প্রভূত রাজস্ব আমাদের বাঁচবে এই ওয়ান নেশন ওয়ান ভোট হলে। এই বিষয়ে নিশ্চয়ই আমার মনে হয় সবাই সহমত হবে। একদম। সুপ্রিয় এক সেকেন্ড শর্মিষ্ঠা, আমি খুব ফিডব্যাক পাচ্ছি আমার। আচ্ছা, আমি সেটা বলে দিচ্ছি, আমি দেখে নিচ্ছি আমি সে বিষয়টা। সুপ্রিয়, আমি প্রথমে বলি যে রাজ্যে জোড়া ভোট হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়। প্রথম বিষয় হচ্ছে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী একজন আন্ডার পারফর্মার, ওয়ার্ডে পরাজিত, অকর্মণ্য, সম্পূর্ণভাবে অপদার্থ একজন নেতা।
ফলে রাজ্যে জোড়া ভোট নিয়ে কথা হচ্ছে কি না হচ্ছে সেটা পরের বিষয়, কিন্তু রাজ্যে দুটো পাঠা, জোড়া পাঠা, একটা শুভেন্দু একটা সুকান্ত, এই দুটোকে বিজেপি কেন ছেড়ে রেখেছে? আগামী দিনে খড় বিচুলি দেবে না, গাছে বেঁধে রাখবে। এদের উচিত নিয়মিতভাবে এদেরকে কেয়ারটেকার, মানে কেয়ারটেকার হিসেবে অমিত শাহর কাজ করা, এদেরকে কেয়ার নেওয়া, যত্ন নেওয়া। নাহলে কখন কি বলে ফেলছে, কখন কি ঘুরে বেড়াচ্ছে কোথায়, আর কখন কোন বিষয়ে মন্তব্য করছে, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে, কেন্দ্রীয় কমিটির সঙ্গে সেই মন্তব্যের কোনো যোগসাজশ থাকলো কি থাকলো না, পার্টি লাইন মেনটেন হলো কি হলো না, এরা কারা কি বলছে সম্পূর্ণভাবে বাংলার মানুষের কাছে এটা অপ্রাসঙ্গিক বিষয়। সুপ্রিয়া, আমার মনে হয় রাজনৈতিকভাবে আক্রমণ করা উচিত, ব্যক্তিগত আক্রমণ না। আমি তো বলবো ওয়ার্ডে পরাজিত আমার ভালো লাগলো এই কথাটা আপনি বললেন, তার কারণ এটা আমি সুপ্রিয়ার বলার পরে আমি প্রতিবাদ জানাচ্ছি। উনি বিরোধী দলনেতা এবং একজন মাননীয় সাংসদ, জেলা বেশিরভাগ নিয়ে যেতে চাই না, যেদিকে আলোচনা হাতে টাকা নিয়েছে, টাকা নিয়ে ধরা পড়েছে, কি বলবো? আমি বলছি প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কবে হবে কবে না হবে সেটা ডিসাইড করবার জায়গা সংবিধান। যদি আমরা দেখি অন্তত ভারতবর্ষের সংবিধান যা কথা বলছে, রাজ্যের বিরোধী দলনেতা অথবা উনি বললেন রাজভবনের মধ্যে রাজ্যপাল কি বলেছেন, আপনারা কেউ ছিলেন না, বাইরে এই বলেছেন, অর্থাৎ ভোট এই তারিখে হবে। এটা রাজভবনেও ঠিক হবে না যে রাজ্যে কবে ভোট হবে আর কেন্দ্রে কবে ভোট হবে আর সেই ভোট একসাথে হবে কিনা, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, ইলেকশন কমিশন উইল ডিসাইড দ্যাট ফ্যাক্ট। তিন নাম্বার কথা হচ্ছে এই নিয়ে দীর্ঘদিন ধরে পার্লামেন্টে আলোচনা চলেছে যে ওই কেয়াদি যে কথা বলছিলেন ওয়ান ভোট, সেটা আলোচনার বিষয়। ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান নেশন ওয়ান ল, সব আলোচনা সাপেক্ষের বিষয়। আজ অব্দি পার্লামেন্টে পাস হয়নি। পার্লামেন্টে কি আইন পাস হবে তা কেউ জানে না। উনি ভবিষ্যৎবাণী করে 2024 বললেন কি করে ভগবান জানে। আমি 3 নম্বর কথা, কিয়াদি এখানে এতবার করে বললেন রাজস্ব বাঁচবে, রাজস্ব বাঁচবে, অর্থাৎ একবারে যদি দুটো ভোট একসাথে হয়। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, নিশীথ প্রামাণিক এমপি ছিলেন, এমপি থাকা অবস্থায় উনি ভোটে দাঁড়ালেন, এমএলএ হয়ে জিতলেন, টাকাটা খরচা হলো, আবার এমএলএ জেতবার পরে তাহলে এমএলএটা রাখবো না এমপিটা রাখবো, আবার এমএলএ থেকে রিজাইন দিয়ে আবার সেখানে ভোট করিয়ে আবার সেখানে টাকা পয়সা খরচা করালেন। অর্থাৎ নিশীথ প্রামাণিক এমপি থাকা অবস্থায় এমএলএ ভোটে দাঁড়ানো, তারপর আবার তাকে রেজিগনেশন দিয়ে আবার সেখানে ভোট করানো। সেই ঘটনার সময় কেয়াদিদের এই কথাটা মাথায় থাকে না যে বিশাল বড় রাজস্ব, সেই টাকা আমাদেরকে বাঁচাতে হবে। ফলে তো খুব নির্দিষ্টভাবে বলছি, বাজার গরম করবার জন্য বলেছে। বিরোধী দল হিসেবে বিজেপির যে কাজ, বিজেপি সে কাজ করতে পারছে না, বরঞ্চ রাস্তার আন্দোলন, এসএসসি হতে পারে, টেট হতে পারে, বিভিন্ন আন্দোলনে অর্থাৎ বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য অন্তত বিজেপি বিরোধী রাজনৈতিক দল বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অপ্রাসঙ্গিক, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে। আজকে একটি নজিরবিহীন ঘটনাও আমরা দেখলাম, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখেন তার ঠিক আগের ঘটনা। ভোট পরবর্তী অশান্তিতে যারা ভুক্তভোগী, যারা নির্যাতিত, তাদেরকে নিয়ে বিজেপি মিছিল করে রাজভবনে যায়। সেখানে রাজভবনে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুধু সেখানে বিষয়টা থেমে থাকলো না, আপ্যায়নও চললো। একেবারে নজিরবিহীন ঘটনা, সেলফি তোলা হচ্ছে, খাওয়া হচ্ছে, হ্যাঁ সাক্ষাৎও হচ্ছে, কথাবার্তাও হচ্ছে, পুরোটাই লাইভ টেলিকাস্টের অনুমতি থাকলো। দেখবো কি হলো। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, যেসব পরিবার নির্যাতিত বলে অভিযোগ, তাদের নিয়ে মঙ্গলবার রাজভবনে বিজেপি। সেখানে দেখা গেল বেনজির ছবি। রাজভবনে বসে গেল দরবার, রাজ্যপালের সামনে বিজেপি নেতারা, সঙ্গে 57টি পরিবারের সদস্য। এই ছবি লাইভ টেলিকাস্টের অনুমতিও দেওয়া হলো। পর্যবেক্ষকদের অনেকেই বলছেন রাজভবনে এরকম দরবার এবং তার সরাসরি টিভিতে সম্প্রচার করার অনুমতি নজিরবিহীন। মঙ্গলবার ধর্মতলে বিজেপির ধর্ণা কর্মসূচি, সেখান থেকেই রাজভবন। রাজ্যপালের কাছে দরবার, চলো চা পর্ব, তোলা হলো সেলফি। বেনজির ভাবে সবই লাইভ টেলিকাস্টের অনুমতি। शासन व्यवस्था सबको एक समान तरीके से देखे, कोई भेदभाव नहीं हो, और सरकार से इस विषय पर मैं चर्चा करूंगा, माननीय मुख्यमंत्री से चर्चा करूंगा, संबंधित व्यवस्था में दखलंदाजी भी करूंगा। রাজ্যপাল আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই রাজভবনটিকে বিজেপির পার্টি অফিসে ঘোষণা করলেন। এই মৃত্যু নিয়ে যে রাজনীতি, আসলে রাজ্য বিজেপি নেতাদের ব্যর্থতাকে ঢাকতে নেমেছেন জগদীপ ধনখড়। আজকে বঙ্গ বিজেপি রঙ্গমঞ্চ হয়ে গেল। মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরের বেচা মান্নাদের নিয়ে ঢুকেছিল, মনে নেই নাকি?
উনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন গোপাল কৃষ্ণ গান্ধী মহোদয় বাবা বাঁচা, আর এখন রাজভবন পার্টি অফিস। আর সিঙ্গুরের সময় যদি রাজভবন পার্টি অফিস হয়ে থাকে তাহলে আজকেও রাজভবন পার্টি। রাজ্যে একাধিক ইস্যুতে বারবার রাজ্যপালের কাছে গিয়েছে বিজেপি, আবার এই বিজেপিরই একাংশের গলায় কখনো শোনা গিয়েছে ভিন্ন সুর। আমরা আগের থেকেও কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চাইছি, তাদেরও একটা সীমা আছে গণতন্ত্রের মধ্যে। তো গভর্নর এখানে যেহেতু সেখানকার প্রতিনিধি আছেন, তার প্রতি মানুষের একটা আক্রোশও তৈরি হচ্ছে। আজকে মানুষ পশ্চিমবঙ্গের রাজ্যপালের দিকে তাকিয়ে, কারণ তিনি সংবিধানের রক্ষাকর্তা, তিনি ব্যাখ্যাকর্তা। আজকে মানুষ আর তার থেকে কোনো মতামত শুনতে চাইছে না, মানুষ তার টুইট দেখতে চাইছে না, মানুষ চাইছে উনি কিছু করুন। পর্যবেক্ষকদের একাংশ অবশ্য বলছে এদিন যা হলো তা অভূতপূর্ব। রাজ্যপালের কাছে অনেক দলের নেতারাই যান, নালিশ জানান, স্মারকলিপি জমা দেন, তারপর বেরিয়ে জানান ভিতরে কি কথা হয়েছে। কিন্তু রাজভবনে এরকম দরবার বসিয়ে তার লাইভ টেলিকাস্টের অনুমতি আগে দেখা যায়নি বলেই অনেকের দাবি। নিউজ 18 বাংলা। সুমন্দা, ঠিক এই জায়গা থেকে মানে কয়েকদিন আগে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এরা বললেন যে কিছু করুন রাজ্যপাল, এটা কি তারই রিয়াকশন হলো? মানে এই ছবি অন্তত আমি তো দেখিনি, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। দেখুন, দুটো ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে আজকে অর্জুন চৌরাসিয়ার পোস্টমর্টেমের রিপোর্ট আসার পর, এবং পোস্টমর্টেমের রিপোর্টটা যেহেতু কমান্ড হাসপাতালে হয়েছে, তারপর বিজেপির কাছে খুব বেশি ওয়েপন ছিল না। মানে যে ইস্যুটাকে তারা ক্রমশ রেইজ করছিল সেটা কোনো ওয়েপন ছিল না। ফলে রাজ্যপাল জগদীপ ধনকর একটা মানে অবভিয়াস চয়েস। আর দ্বিতীয় কথা, আমি আপনাকে একটা জিনিস মনে করাবো, এখানে সায়ন আছেন সিপিএম এর প্রতিনিধি হিসেবে। মূলত 4টে রাজ্যের রাজ্যপালকে নিয়ে ক্রমাগত প্রবলেম আছে। কেরালার আরিফ মোহাম্মদ খান, মহারাষ্ট্রের ভগৎ সিং কেশিয়ারি এবং তামিলনাড়ুর আর এন রবি। এর মধ্যে ভগৎ সিং কেশিয়ারির বিরুদ্ধে, মানে মহারাষ্ট্রের গভর্নরের বিরুদ্ধে উদ্ধব ঠাকরে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কমপ্লেন করেছেন। আরিফ মোহাম্মদ খানের সম্পর্কে পিন্নারায় বিজয়ন বলেছেন। আর এন রবির সম্পর্কে আরো কঠোর মতামত ডিএমকে স্ট্যালিন, মানে তামিলনাড়ুর চিফ মিনিস্টার বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকর সম্পর্কে বলছেন। দেখুন, জগদীপ ধনকর যা যা করছেন তাতে ওই শোলে সিনেমার জগদীপের কথা মনে হওয়া ছাড়া, মানে সুনমা ভূপালী, মানে আপনার কিছু মনে হয় না মানে উনি ঠিক কি করতে চাইছেন। 2রা মে নির্বাচনের ফলাফল বেরোনোর পরও উনি এরকম একটা গোটা রাজ্য জুড়ে হেলিকপ্টার করে ঘুরে বেরিয়েছিলেন। আবার এইটা মানে ওনাকে এটা বুঝতে হবে। আবার আমি সায়নদের মানে সিপিএম এর একটা জিনিসকে রেফার করবো, সেটা হচ্ছে যে যখন কংগ্রেস যখন ভারতবর্ষের ডমিনেন্ট পার্টি ছিল, তখন সরকারিয়া কমিশনের কাছে দুটো মাত্র দল, লেফট এবং বিজেপি, একসঙ্গে ডেপুটেশন দিয়েছিল যে রাজ্যপালের ক্ষমতা কি হওয়া উচিত, এবং অনেক ক্ষেত্রে রাজ্যপাল যেন রাজ্য সরকারের মতামত নিয়ে নির্বাচিত করা হয়। তো যেই বিজেপি ভারতবর্ষের ডমিনেন্ট পলিটিক্যাল পার্টি হয়ে গেল, বিজেপি রাজ্যপাল পদটাকে ঠিক সেইভাবে ব্যবহার করছে যেটার বিরুদ্ধে বিজেপির এতদিনের অভিযোগ ছিল। সেটা গণতন্ত্রের জন্য খুব সুস্থ পরিচায়ক বিষয় হতে পারে না। একদম। সায়ন, দেখুন, খুব নির্দিষ্টভাবে বলতে গেলে দেখুন, আমি রাজ্যপালকে প্রথম কথা আমি এখানে বলতে শুনলাম যে আইনের চোখে সবাই সমান। আমার মনে তো এই প্রশ্ন বারবার জাগে যে রাজ্যপালের চোখে সবাই সমান কিনা। তার কারণ আপনার নিশ্চয়ই মনে আছে মনীষ শুক্লা যে সময় খুন হয়ে গেছিলেন, সেই সময়তে রাজ্যপাল দাঁড়িয়ে বলেছিলেন মনীষ শুক্লার ডেড বডি নিয়ে রাজভবনে যাব, রাজভবনে উনি যাবেন, এই কথা বলেছিলেন, রাজভবনে আনার কথা বলেছিলেন। অদ্ভুতভাবে মইদুল ইসলাম মিদ্দে যখন নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে মারা যায়, আপনি তো সাংবাদিক, আপনি আমাকে বলুন তো একটা টুইট ছেড়ে দিন, রাজভবন অব্দি তো ছেড়ে দিন, আমি বলছি একটা টুইট করতে পর্যন্ত আপনি দেখেছেন? আপনি দেখেননি। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, আমি আপনাদের এখান থেকে শুনবার পর এখন বুঝলাম ওই হাইকোর্ট চত্বর থেকে আজকে বিকেলবেলা যখন বেরোচ্ছে, আমি নাম কনফিডেন্সিয়াল রাখলাম, জায়গাও কনফিডেন্সিয়াল রাখলাম, তাদের নাম আমি সামনে আনছিলাম, এখন বুঝলাম তারা কোথায় গেছিলেন। তারা যখন ফিরছেন তারা আমাকে চিনতে পারেন, তারা দাঁড়িয়ে দুটো কথা বলেন। কথা বলবার পরে আমি মানে তাদের কাছ থেকে কথাবার্তা শুনে হতবাক হয়ে যাই যে তারা দীর্ঘদিনের ঘর ছাড়া এবং বিজেপি দল হিসেবে কার্যত উদাসীন তাদেরকে বাড়ি অবধি ফিরিয়ে দিতে। কেন আজকে আমি আপনাকে এই কথাটা বলছি? 2019 পরবর্তী সময়তে গোটা রাজ্য জুড়ে মানুষকে কি বুঝিয়েছিল বিজেপি? সিপিএম এর কোমরের জোর নেই, পায়ের জোর নেই, ঠ্যাঙের জোর নেই, তৃণমূলের বিরুদ্ধে লড়বার, আমরা তোমাকে প্রোটেকশন দেবো, তুমি এদিকে চলে এসো। এত ঘর ছাড়া মানুষ, দিন না এদের কাছে এত 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 সিকিউরিটি আছে, বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসুন না। আপনি দেখেছেন এই জায়গায় দেখতে, শুধু আমি শেষ করব একটাই জায়গাতে, বিজেপির আসলে গোটা বিষয়টা লোক দেখানো। কেন লোক দেখানো? অর্জুন চৌরাসি, আমি সেদিনকে কোর্টে উপস্থিত ছিলাম, তার মায়ের মুখের দিকে তাকাতে পারছিলাম না, বিশ্বাস করুন। অর্জুন চৌরাসি আর মা দুপুর বেলায় যাদেরকে তার বাড়িতে দেখলেন, রাত্রিবেলায় দেখলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে গোটা টিম নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা, যার উচিত ছিল বাইরে বসে থাকার, যদি সে সত্যি আন্দোলনটা করতে চাইতেন। মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে, বেছে বেছে রাজনীতি করা হচ্ছে। সুপ্রিয়, প্রতীকী আন্দোলন না, আমি বলছি যে বেছে বেছে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে, এটা
খুব একটা আমরা বেশি বলতে চাইনি। আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে বেছে বেছে মানুষের পাশে দাঁড়ানোর ভান করা হচ্ছে, অভিনয় করা হচ্ছে, এবং সেই মানে অলি কুনাট্য যিনি সর্বতভাবে রচনা করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি একেবারে আমি তো ক্যাটাগরিক্যালি আগে বললাম যে তিনি ওয়ার্ডে, পাড়ায়, জেলায়, বিধানসভায়, লোকসভায় প্রত্যেকটা জায়গায় ক্যাটাগরিক্যালি অঙ্কের নিয়মে তিনি পরাজিত, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। ফলে কিছু করার নেই এই সমস্ত মানে সংবাদ মাধ্যমের সামনে এসে এই সমস্ত ভুজং বাজং মানুষকে বোঝানো ছাড়া, বলা ছাড়া। আমি শুধু একটা কথা বলে শেষ করব যে আজকে রাজ্যে যে ইস্যুগুলো রয়েছে, রাজ্যে যেখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা রয়েছে, রাজ্য সরকারের ভূমিকা রয়েছে, গঠনমূলক বিরোধিতা বিরোধীদের কাছ থেকে প্রত্যাশিত। আপনি আমাকে বলুন যে এই বিরোধী দল বিধানসভা চলাকালীন কটা বক্তৃতা বিধানসভার ভেতর করেছে? শুধু কিছু হলেই ওয়াক আউট, শুধু কিছু হলেই ভেতরে বক্তৃতা করবার লোক নেই, ভেতরে তথ্যনিষ্ঠভাবে আলোচনা করবার লোক নেই, সরকারের গঠনমূলক বিরোধিতা করার কোনো রাস্তা নেই, সম্পূর্ণভাবে আন্ডার পারফর্ম। ফলে এরা বিরোধী দল হিসেবে ব্যর্থ। কিন্তু সুপ্রিয় বিরোধীরা এটাই বলা থেকে যে গঠনমূলক আলোচনা করার জায়গাই দেয় না রাজ্য শাসক দল। কেয়াদি আপনার রিঅ্যাকশন নেব। কেয়াদি বলুক না, যখন বাজেট এসছে তখন ওদের ওই আমি বলি একটু আমি শুধু বলিয়ে দিচ্ছি আলোচনার জায়গা নেই। আমাকে ধরাতে হবে, আমি একটু বলতে, আমাকে একটু বলার সুযোগ দিলে আমি বাড়িতে একদম কেয়াদি বলুন। ধন্যবাদ। প্রথম কথা হলো এই বেছে বেছে কথাটাই যিনি বললেন সিপিএম এর মুখপাত্র, তাকে আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই। বেছে বেছে কথা কারা বলছে না? যারা রিজওয়ানুরের বাড়িতে যেতে পারেন না, আনিস খানের বাড়িতে যেতে পারেন। বেছে বেছে রাজনীতি বামেরা করে, ভারতীয় জনতা পার্টি করে না। বামেদের মুখে কখনো কোনোদিন শুনেছেন আপনারা যে আমাদের যে এতগুলো কর্মী গত বছর, আমি আমার বলার মধ্যে কিন্তু আমি আপনাদের বলার মধ্যে কারোর মধ্যে বলিনি, কিন্তু আপনারা এই শিষ্টাচারটা বজায় রাখুন, কারণ আমি দূরে আমার খালি ভুল বললে আমাকে বলতে, তাহলে আপনাকে আমি অবশ্যই আপনাকে একটা কথা বলতে দেব। কেয়াদি বলুন বলুন। নিজেদের পরিচয় বলতে দিলে তারপর আপনি কথা বলতে পারবেন এমন আমি বলবো আলোচনা নিয়ে যেতে চাই না, সবাই হাত তুলে না, আমি বলবো যার যখন বক্তব্য রাখা হবে হাত তুলে বলবেন। আপনাদের তো কেউ পাত্তাই দেয় না। কেয়াদি বলুন। সোশ্যাল মিডিয়া ছাড়া বামেদের দেখা যায় না। এই তো দেখলাম আপনাকে বালিগঞ্জের নির্বাচনে আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, বিজেপির ভরা বাজারে জামানত চলে গেল, আপনি আবার বলছেন আপনাকে পাশে দেয় না। আন্দোলনে কি আদেশ বিজেপির ভরা বাজারে ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে। আমি কিন্তু আসবো সায়ন, কেয়াদি, আমি সবার কাছে আসবো, যখন বক্তব্য রাখার হবে হাত তুলবেন, আমি যাবো। কেয়াদি খুব সংক্ষেপে বলুন, বক্তব্য রাখুন। আসানসোল নিয়ে কথা বলুন না, বড় বড় কথা, নির্লজ্জের মতো দ্বিতীয় হয় আবার মিছিল করে বড় বড় কথা। আসানসোলে দেখেন না একটা মিছিল করে, অদ্ভুত নির্লজ্জ, মানে একটা লিমিট থাকা দরকার। একটা কথা কেন গেলেন না আপনারা রিজওয়ানুরের বাড়িতে? বেছে বেছে রাজনীতির কথা বলছেন, খালি আনিসের বাড়িতে যাওয়া হচ্ছে। রিজওয়ানুরের ছেলেটা মারা যায়নি, তখন কোথায় গেছিল রাজনীতি? এই প্রশ্ন আমি আবার সুপ্রিয়কে করতে চাই যে আনিসের বাড়িতে কেন গেলেন না আপনারা? শুধুমাত্র রিজওয়ানুরের বাড়িতে মমতা ব্যানার্জি কেন গেলেন? যেকোনো রাজনৈতিক দল যেকোনো নির্যাতিতার পাশে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক, এটাই কাম্য, এটা প্রত্যেকের কাছে আশা করা যায়। ঠিক এই জায়গাতে প্রশ্ন উঠছে যে বিজেপি কি সঠিক আন্দোলনে রয়েছে? আমি যাব সায়ন, বিজেপি কি সঠিক আন্দোলনে রয়েছেন? কারণ অমিত শাহ তিনি রাজ্যে এলেন, সফরসূচি বদল করে চলে গেলেন কাশীপুরে, এবং সেখানে বললেন রাজনৈতিক হত্যা হয়েছে অর্জুন চৌরাসিয়ার। পরিবারের দাবি মেনে কমান্ড হাসপাতালে ময়না তদন্ত করা হলো, এইমসের চিকিৎসকদের দিয়ে ময়না তদন্ত করা হলো, কিন্তু সেই রিপোর্টে বলা হচ্ছে গলার ফাঁসেই মৃত্যু হয়েছে, সেরকম ধস্তাধস্তি বা কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি। কি রিপোর্টে রয়েছে একবার সেদিকে নজর রাখবো। অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যু ঘিরে গত শুক্রবার এভাবেই রণক্ষেত্রের চেহারা নেয় কাশীপুর। বিজেপির বক্তব্য, খুন করা হয়েছে অর্জুনকে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। হাইকোর্টের নির্দেশে এই অর্জুনের ময়না তদন্ত হয় কেন্দ্রের অধীনে থাকা আলিপুরের কমান্ড হাসপাতালে কল্যাণী এইমসের চিকিৎসকের উপস্থিতিতে। মঙ্গলবার সেই ময়না তদন্তের রিপোর্ট দেখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মন্তব্য, গলায় ফাঁস লেগে ঝুলেই মৃত্যু হয়েছে অর্জুন চৌরাসিয়ার। অর্থাৎ সরাসরি খুনের কোনো প্রমাণ মেলেনি। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে অর্জুনের দেহে ধস্তাধস্তি বা আঘাতের কোনো চিহ্ন মেলেনি। পারিপার্শ্বিক এইসব প্রমাণ খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত আত্মহত্যাই করেছেন অর্জুন। যদিও খুনের দাবিতেই অনড় বিজেপি।
circumstantial evidences suggest এটা suicide হতে পারে না. There are a lot of things which point out এটা কেউ না কেউ ওকে ওখানে ঝুলিয়েছে. ময়নাতদন্তের রিপোর্ট পেশের সময় হাইকোর্টে এক প্রশ্ন বাকযুদ্ধ হয় কেন্দ্র ও রাজ্যের আইনজীবীদের মধ্যে। কেন্দ্রের আইনজীবীর বক্তব্য, থানা থেকে বারবার ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য নমুনা চাওয়া হচ্ছে। আদালতের নির্দেশে এই ময়নাতদন্ত হয়েছে বলে থানাকে কোনো নথি দেওয়া হয়নি। পাল্টা সওয়ালে রাজ্যের আইনজীবী বলেন, অর্জুনের মৃত্যু নিয়ে এখনো কোনো অভিযোগ হয়নি। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য পূর্ব ভারতের শ্রেষ্ঠ বিশেষজ্ঞ হাসপাতাল রয়েছে রাজ্যে। অতীতে কমান্ড হাসপাতাল থেকে অন্তত 33টি ময়নাতদন্তের অনুরোধ এসএসকেএমে এসেছে। দুপক্ষের তর্কযুদ্ধের পর ময়নাতদন্তের রিপোর্ট সহ অন্যান্য নথি রাজ্যের তদন্তকারীদের হাতে তুলে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে আদালতের নির্দেশ, অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করবে রাজ্য পুলিশ। 19 মের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে আদালতকে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে হাইকোর্টে সিবিআই তদন্তের দাবির কার্যত আর কোনো গুরুত্বই ছিল না। নিউজ 18 বাংলা। ইয়াদি, আপনার কাছে জানতে চাইবো, সত্যি এই রিপোর্ট এলো, প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবেও, কিন্তু তর্ক যুদ্ধ চলছে। অর্জুন চৌরাসিয়ার পরিবার কি পাচ্ছে, যাদের পাশে বিজেপি রয়েছে, যাদের পাশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন? অর্জুন চৌরাসিয়ার মা আজকে গেছিলেন ধর্ণা মঞ্চে এবং তিনি স্পষ্ট বলেছেন তিনি বিচার চান, কারণ তার দৃঢ় বিশ্বাস যে তার ছেলে আত্মহত্যা করেনি। দেখুন, মৃত্যুর আগের দিন রাত পর্যন্ত যে ছেলে আগামী কালে পরের দিনের তিনি পরিকল্পনা করেছেন, বাইক মিছিলে যাবেন, যে পরিস্থিতিতে তিনি ছিলেন, একটা মানুষ যিনি আত্মহত্যা করবেন এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার মনে হচ্ছে শর্মিষ্ঠা, কেন জানি না, এই মিডিয়া ট্রায়ালটা বন্ধ করুন। আপনারা নিউজ 18 বসে আপনারাই তো ভার্ডিক্ট দিয়ে দিচ্ছেন, আপনারা একদম ধরেই নিচ্ছেন যে এটাকে একটা আত্মহত্যার ঘটনা এবং তারপরে সেটাকে ডিফেন্ড করতে হবে। আমরা কিন্তু আদালতের বক্তব্য তুলে ধরছি, ময়না তদন্তের রিপোর্ট বলা হচ্ছে, আর কোন রকম মিডিয়া ট্রায়াল নাই, কোন রকম মিডিয়া ট্রায়াল অন্তত আমি স্বীকার করব না, কারণ সমস্ত রিপোর্ট আমরা তুলে ধরছি এবং প্রত্যেকটা বক্তব্য তুলে ধরছি। পূর্ণাঙ্গ রিপোর্ট কি পাওয়া গেছে? আদালতের, আপনি কি আদালতের রিপোর্টটা পেতে দিন, আপনার কি আদালতের উপর আস্থা আছে? বন্ধ করে পূর্ণাঙ্গ রিপোর্টটা পেতে দিন। এখনো কি বলা হয়েছে যে হ্যাঁ আত্মহত্যাই করেছে? আপনারা তো যেটা তৃণমূল সরকার যেটা প্রমাণ করার চেষ্টা করছেন সেই দিকেই কথা বলছেন। আদালতের নির্দেশের উপর ভরসা আছে? আদালত একবারও বলেনি আত্মহত্যা, আদালত বলেছে মারা যাওয়ার সময় রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য পুলিশকে প্রাথমিকভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর আপনি যে এই দুরকম বক্তব্যের কথা বলছেন না, পরিবারে ভিন্ন মত। দেখুন অর্জুন চৌরাসিয়ার পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কেয়াদি আপনার আলোচনায় সুবিধা হবে, আপনার আলোচনায় সুবিধা হবে। শুনুন পরিবারের সদস্যরা কি বলছেন, অর্জুন চৌরাসিয়ার পরিবার, আমরা নয়, মিডিয়া নয়, শুনুন। 6 মে কাশীপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। মঙ্গলবার হাইকোর্টে ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে, যাতে খুনের তত্ত্ব খারিজ। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলের ওপরই ভরসা রাখছে কাশীপুরে মৃত অর্জুন চৌরাসিয়ার পরিবার। সিটের আধিকারিকরা আপনাদের সঙ্গে কথা বলছে, আপনারা কি সিটকে সহযোগিতা করবেন? হ্যাঁ, ফুল সহযোগিতা করব। আমরা জানতে চাই কি যদি সুসাইড যদি করে থাকুক তো কি কারণে সুসাইড হয়েছে, কেন সুসাইড ছেলেটা করলো। পুলিশের যা ভূমিকা তাতে আমরা সন্তুষ্ট হইনি, তাই আমাদের আস্থা একমাত্র সিবিআই তদন্তেই আছে। ঠিক একটা সুসাইডটা আমরা মিলিয়ে উঠতে এখন অবধি পারিনি। গত শুক্রবার কাশীপুরে অর্জুনের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই রাজ্য জুড়ে শোরগোল। মৃতের বাড়িতে যান অমিত শাহ, দাবি করেন সিবিআই তদন্তের। प्रशासन ने उनसे जो व्यवहार किया है, जिन्होंने हत्या की उसको पकड़ना तो दूर रहा, परिवार के लोगों को मारने का काम किया है, उससे बहुत आहत है और इसकी जांच सीबीआई को सौंपनी चाहिए। বাড়িতে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সিবিআই তদন্ত হওয়া উচিত। সেদিন মৃতের পরিজনেরাও সিবিআই তদন্তের দাবিতে সরব হন। সিবিআই ডিমান্ড করেছি, একমাত্র পদ হচ্ছে সিবিআই। সিবিআই যদি এই বিষয়টাকে দেখে তাহলে হয়তো আমরা উপযুক্ত ব্যবস্থা করব। এদিন আদালতে ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ে, হাইকোর্টে ধাক্কা খায় সিবিআই। এই পরিস্থিতিতে মৃত অর্জুনের পরিজনদের একাংশের স্থিতিই আস্থা প্রকাশ। নিউজ 18 বাংলা। কেয়াদি বক্তব্য শুনলেন, অনেকে এটাও বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, ঘটনার দিন অমিত শাহ পৌঁছে তদন্তের আগে গিয়ে যদি বলে দিতে পারেন রাজনৈতিক হত্যা করা হয়েছে তাহলে এখন কেন নয়। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, আমাদের নয়। ভাইয়ের বক্তব্য শোনালাম, মিডিয়ার বক্তব্য নয়। কেয়াদি খুব সংক্ষেপে। কে রাজনৈতিক বিশ্লেষক? সেই রাজনৈতিক বিশ্লেষকরা কোথায় ছিলেন যখন আমাদের 57 জন কর্মীকে মেরে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছিল?
যখন পঞ্চায়েতের পর একে একে মারা হয়েছিল আমাদের কর্মীদের, সেই রাজনৈতিক বিশ্লেষকরা কোন গর্তে মুখ লুকিয়েছিলেন? তারা ঘন ঘন জামা বদলান, শুনুন, তারা এই জামা পাল্টে পাল্টে তারা যেদিকে পাল্লা ভারী সেদিকে খালি ঝোঁকেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই রাজনৈতিক বিশ্লেষক বলবেন না। আপনি বলুন সোজা কথা যে আপনাদের কি মনে হচ্ছে এই মুহূর্তে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি, এবং যেখানে তার মা বলছেন যে আমরা বিচার চাই আমার ছেলের মৃত্যুর, ছেলের হত্যার, আপনারা বলছেন যে আত্মহত্যা হয়ে গেল। আমরা বলছি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, গলার ফাঁস লেগে হয়েছে, এটা বলা হয়েছে গলার ফাঁস লেগে মৃত্যু হয়েছে এবং কোনো রকম হস্তাহস্তে কোনো মারধরের প্রমাণ মেলেনি। কেয়াদি অবশ্যই আসবে, অবশ্যই আসবে, সুপ্রিয়া আপনার কাছেও আসবো। তবে জনতার দরবার যেহেতু, আমরা কিন্তু জনতার কাছে প্রশ্ন রাখি এবং সেটা কিন্তু ভীষণ অথেন্টিক ওয়েতে করা হয়। জনতার কাছে প্রশ্ন রাখা হয় এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা প্রশ্ন রেখেছিলাম যে মৃত্যু নিয়ে কি রাজনীতি করছে বিজেপি? ক্ষতি হচ্ছে তাতে বিজেপি? মৃত্যু নিয়ে রাজনীতি করে ক্ষতি হচ্ছে বিজেপি? প্রশ্ন হচ্ছে এইটা। উত্তর দিয়েছেন 69% মানুষ হ্যাঁ, আর 31% মানুষ বলছেন না। অর্থাৎ বেশিরভাগ মানুষ মনে করছেন বিজেপির আখেরে ক্ষতি হচ্ছে মৃত্যু নিয়ে রাজনীতি করে। সুপ্রিয়া, খুব সংক্ষেপে প্রশ্নটা যদি এরকম হতো যে মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, তাহলে দেখা যেত 100% মানুষই বলছেন যে হ্যাঁ, আর 0% মানুষ বলছেন না। এখানে লাভ ক্ষতির প্রশ্ন এসছে বলে তাও 69-31-এ বিজেপি 31% পেয়েছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে কি ঘটনা ঘটেছিল। অর্জুন সিং যে হত্যাকাণ্ড বলা হচ্ছে বা আত্মহত্যা বলা হচ্ছে, ঘটনাটা কি? রেলের পরিত্যক্ত কোয়ার্টারটা কার নিয়ন্ত্রণাধীন? রেল দপ্তরের নিয়ন্ত্রণাধীন। কোন রেল দপ্তর? রাজ্য সরকারের তো কোনো রেল চলে না, কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের নিয়ন্ত্রণাধীন একটা কোয়ার্টার, পরিত্যক্ত কোয়ার্টার। সেখানে দেখা গেল এরকম গলায় ফাঁস লাগিয়ে একটা তিনি মারা গিয়েছে। এবার এটা যদি হত্যা হয় তাহলে কে মারলো, আর যদি আত্মহত্যা হয় তাহলে কেন মারলো? এই হচ্ছে গোদা প্রশ্ন, বেসিক কোয়েশ্চেন্স। অমিত শাহ সেখানে পৌঁছে গিয়ে রাত্রিবেলা ডিনার টেবিলের আগে তিনি গিয়ে হঠাৎ করে বলে দিলেন সিবিআই যাচ চাই, সিবিআই এর তদন্ত চাই, আর এটা হচ্ছে পরিকল্পিত হত্যা। কি বেসিসে বললেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আগে যখন ঘুরে টুরে বেড়াতেন, দাঙ্গা টাঙ্গা লাগাতেন, তখন তবু এসব ওজনহীন কথাবার্তা বলতে পারতেন। আর এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার পছন্দ হোক বা না হোক, এই মুহূর্তে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। ফলে তিনি যখন কথা বলবেন দায়িত্ব জ্ঞান নিয়ে কথা বলা উচিত। আমি খুব সংক্ষেপে শেষ করছি। আমি শুধু কেয়াদিকে মনে করিতে চাইবো যে হাসপাতাল থেকে, কমান্ড হাসপাতাল থেকে এই তদন্ত হয়েছে, আদালতের নিয়ম আদালতের ওয়াকিবহাল জায়গা থেকে হয়েছে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এবং আদালতের ডিভিশন বেঞ্চ, কোনো মিডিয়া না। শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষক আর মিডিয়াকে গালাগাল করে তো হবে না। আমি তো তোমাকে ভালো বক্তা হিসেবে চিন্তা। আজকে এরকম এলোমেলো কথা বললে তো আজকে সেটা ভুল। আমি অবশ্যই সায়নের কাছে আসবো। সায়ন অনেকক্ষণ থেকে কিছু বলার চেষ্টা করছো, তবে আমরা শুধুমাত্র ঘটনার কথা উল্লেখ করছি, আমরা আদালতের নির্দেশের কথা উল্লেখ করছি এবং আরো বেশ কিছু ঘটনা রয়েছে যেখানে বক্তব্য রয়েছে, যে বেশ কিছু ঘটনায় এমন রয়েছে যে কোথাও গিয়ে রাজনীতির মাইলেজ পেতে গিয়ে একটু হলেও পেছোতে হয়েছে এ রাজ্যের বিরোধী দল বিজেপিকে। আমরা সেই সমস্ত বিষয় নিয়েও আসবো, সেই নিয়েও আলোচনা করবো, অবশ্যই কেয়াদের রিয়াকশনও নেব। তবে সময় হচ্ছে একটা বিরতির, সঙ্গে থাকুন। কাশীপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের ধাক্কা খেল বিজেপি দাবি করেছিল খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে পুলিশ নিশ্চিত খুন নয়, এটা আত্মহত্যা। পর্যবেক্ষকদের একাংশের মতে এর আগেও একাধিক ঘটনায় বারবার বিড়ম্বনায় পড়তে হয়েছে বিজেপিকে। বীরভূমের মল্লারপুর বাড়ির কাছে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পূর্ণচন্দ্র লাহার দেহ। তার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দাবি করেন পূর্ণচন্দ্র বিজেপি করতেন, কিন্তু মৃতের মেয়ে দাবি করেন তার বাবা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আমাদের পরিবারের সাথে যুক্ত, ঠিক আছে, এবং আমাদের কোনো সক্রিয় কর্মী ছিল না, কিন্তু আমাদের আদর্শের সাথে যুক্ত ছিল। স্বয়ংসেবক বটে, দাবি করছিলেন যে বিজেপি কর্মী ছিলেন, বিজেপির সমর্থক ছিল, বিজেপির সমর্থকরা বিজেপির কর্মী। নদিয়ার ধানতলা এক নাবালিকার মৃত্যু ঘিরেও রাজনীতির অভিযোগ ওঠে। অস্বাভাবিক ওই মৃত্যুর ঘটনায় পলিটিক্যাল মাইলেজ নেওয়া নিয়ে দুই বিজেপি নেতার কথোপকথন ভাইরাল হয়। বলছি ধানতলার ব্যাপারটা কিন্তু একটু বুঝে শুনে আগানো উচিত। এই জায়গায় মনে হয় ঘটনাটা মিথ্যাটাকে সত্য করতে গেলে না, সেটা ঘেরা খেয়ে গেলে খারাপ হবে, যে তাহলে সবটাই ভুল প্রমাণ হবে। ধানতলা ব্যাপারটা মনে হয় ওরকম না, সুইসাইডই যত সম্ভব আমি যা জানলাম। খুব সন্তর্পণে সেটা কিন্তু বুমেরাং হবে। ধানতলায় যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আর যাননি বিজেপির রাজ্য সভাপতি। পূর্ব মেদিনীপুরের খেজুরি, এখানেও কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে রাজনীতির রং।
গত রবিবার উদ্ধার হয় কিশোরের ঝুলন্ত দেহ, তার বাবা বিজেপি নেতা। এই মৃত্যু নিয়ে তদন্তের দাবিতে সরব হয় বিজেপি, যদিও মৃতের বাবা দাবি করেন ছেলে আত্মহত্যা করেছে। উনি ফাঁস লেগে আত্মহত্যা করলো না ওকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে, আমরা এই ঘটনা তদন্ত চাইছি। আত্মহত্যার কারণ কি থাকতে পারে? আমি বকাবকি করছিলাম, হয়তো সেই কারণ হতে পারে। এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার, এখানে কোনো পলিটিক্যাল কোনো ইয়ে নেই। তালডাংরায় আদিবাসী ছাত্রীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ ওঠে। ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা যখন মনে করবেন যে প্রশাসন পুলিশের কাছে সাহায্য পাচ্ছেন না, তখন যেমন ছাত্রীর পরিবার তখন জানিয়ে দেয় তারা রাজনীতি চায় না, রাজ্যের পুলিশের উপরেই তাদের আস্থা রয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে এতে অস্বস্তিতে পড়ে পদ্ম শিবির। এই তালিকায় এবার কাশীপুর। অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। নিউজ 18 বাংলা। সুমদা, রাজ্যে কি বিরোধিতা করার ইস্যুর কম পড়েছে, মানে অভাব রয়েছে, না অতিরিক্ত রাজনৈতিক মাইলেজ পাওয়া যায় এই ধরনের বিষয়গুলো যদি সামনে আনা হয়? আপনাদের প্রতিবেদনটা আমি দেখছিলাম, অনেক মানে বেশ থরো। আমি তার সাথে আরেকটা নাম মনে করিয়ে দিই, নামটা সবাই ভুলে গেছে। তার নাম দেবেন্দ্রনাথ রায়। উত্তরবঙ্গের হেমতাবাদের এমএলএ ছিলেন, সিপিএম এর টিকিটে জিতেছিলেন, সেখান থেকে বিজেপিতে সুইচ ওভার করেন। তার একদিন সকালবেলা তার মানে মৃতদেহ আবিষ্কৃত হয়েছিল গলায়। বিজেপি সেই সময়ও সিবিআই দাবি করেছিল, কিন্তু তারপর আপনি আর শুনতে পাবেন না, কারণ পরে প্রমাণিত হয় যে তিনি আত্মহত্যাই করেছিলেন। আমি বলতে চাইছি যে এটা সমস্যা, এবং আমি এই কারণে হেমতাবাদের ঘটনাটা উল্লেখ করলাম। সেই সময় উত্তর দিনাজপুরের তৃণমূল পর্যবেক্ষক ছিল, সুপ্রিয়র মনে থাকতে পারে, আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় বিজেপির সবাই দাঁড়িয়ে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী এইটা করিয়েছেন। ঠিক আছে, আমি নামটা মনে করিয়ে দিলাম, দেবেন্দ্রনাথ রায়, হেমতাবাদ। ফলে বিজেপি ইজ ডিভাইডেড। বিজেপি কিরকম ডিভাইডেড আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এটা মানে আমি সাধারণত ব্যক্তিগত কোনো প্রসঙ্গ টানতে চাই না, কিন্তু এই ভদ্রলোক আর ব্যক্তিগত নেই। এনার নাম স্বপন দাস। কে আর নিশ্চয়ই মনে থাকবেন, কেয়াকে আমি খুব সম্মান এবং শ্রদ্ধা করি। স্বপন দাস বিজেপির একসময় রাজ্য কমিটির সদস্য ছিলেন। তিনি 3 দিন ধরে বিভিন্ন বিজেপির গ্রুপেই পোস্ট করছেন যে অর্জুন চৌরাসিয়ার মৃত্যুটা সম্পূর্ণভাবে আত্মহত্যা, এবং এটা অমিত শাহর অন্যতম ভুল সিদ্ধান্ত যে ওইখানে যাওয়া। দুটো পয়েন্ট, একটা হচ্ছে পোস্টমর্টেমটা হয়েছে একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠানে। পোস্টমর্টেমে যেটা মূল অভিযোগ ছিল যে পোস্টমর্টেমটা টিএমসি কোনোভাবে ম্যানুপুলেট করবে, সেটা এখানে করার কোনো সুযোগ নেই। এবং অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর সময় থেকে এরকম অনেকে বলছেন যে এটা একটা যারাই, দেখুন অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কেউ নিশ্চয়ই ভুল ব্রিফ করেছিল যে এই ঘটনাটা কতটা মানে মাইলেজ দেবে, কিন্তু সেই মাইলেজ যে এলো না। আজকে আপনি যে অমিত শাহ, আবার আমি রিপিট করছি, দাঁড়িয়ে বলে গেছিলেন এই ঘটনা সিবিআই তদন্ত হওয়া উচিত, তা আজকে আপনি অমিত শাহের কাছ থেকে কোনো বিবৃতি পেয়েছেন? অর্জুন চৌরাসিয়ার কমান্ড হসপিটালে পোস্টমর্টমের রিপোর্ট আসার পর তিনি তো বলতে পারতেন যে যারা মানে অন্য সবাই বলছেন যে আমরা এই রিপোর্ট বিশ্বাস করি না, আমরা এখনো ওনার মানে যে হাসপাতালের রিপোর্ট, সেটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান, সেটা রাজনাথ সিং এর ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে, সেটা হাইকোর্টের নির্দেশে তদন্ত হয়েছে, অন্তত 4টে ভিডিও ক্যামেরা ছিল ভেতরে। একদম ঠিক যে পোস্টমর্টম রিপোর্টে কি বলা হয়েছে, বলা হয়নি যে কি হয়েছে, কিন্তু বলা হয়েছে যে এই মৃত্যুর কারণটা মানে মানে হোমিসাইডের দিকে মানে ইন্টেনশন, মানে হোমিসাইডের দিকে ইঙ্গিত করছে না, এটার ইন্টেনশন ঝুলে মৃত্যু হয়েছে। তো ভেরি ক্লিয়ার। তো মানে এইখানে মানে বিজেপির সমস্যা। আমি আবার ওই জন্য দেবেন্দ্রনাথ রায়ের কথাটা মনে করালাম যে বিজেপি যখন যেটাকে ইস্যু করে, সেটার থেকে তারপরে যখন সেটা 2 বছর বাদে হয়, 1 বছর বাদে হয়, তখন সেটা নিয়ে আর কিছু বলার থাকে না। দেবেন্দ্রনাথ রায় নিয়ে আজকে আপনি কোনো শুনতে পান? সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। সায়ন, দেখুন, খুব নির্দিষ্টভাবে বলতে গেলে আপনাদের প্রতিবেদনেও আমি যা দেখলাম, এবং আজকে আমি কোর্টের মধ্যে উপস্থিত ছিলাম, এই 1 নম্বর ঘরে 1 নম্বর মামলা, আজকে অর্জুন চৌরাসিয়ারই মামলা ছিল। আপনাদের প্রতিবেদনে আমরা যেটা দেখলাম, এবং গোটা বিষয়টা যেখানে গিয়ে দাঁড়ালো, আসলে যারা সত্যিকারের ঘরছাড়া হচ্ছেন, যারা সত্যিকারের রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছেন, যারা রাজনৈতিকভাবে ভিকটিম হচ্ছেন বা খুন হচ্ছেন, আসলে এই সমস্ত ঘটনাগুলো তাদেরকে অনেকটা ব্যাকফুটে ফেলে দিচ্ছে বিচার পাওয়ার জন্য। তার কারণ এই সমস্ত ঘটনা যখন সামনে চলে আসছে, এই সমস্ত ঘটনাকে
সামনে রেখে বলা হবে এই গোটা ঘটনাগুলোই তো সাজানো ঘটনা। ফলত যারা সত্যিকারের আক্রান্ত হচ্ছেন তাদের কাছে কিন্তু একটা প্রশ্নচিহ্নের সামনে তারা দাঁড়িয়ে যাচ্ছেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কোনটা মিডিয়া ট্রায়াল আমি এখানে জানতে চাই, কোনটা মিডিয়া ট্রায়াল বলুন তো? অর্জুন চৌরাসিয়ার দেহ যেদিনকে উদ্ধার হলো সেদিনকে একাংশের মিডিয়া খুন, ইনভার্টেড কমার মধ্যে খুন বলে চালিয়ে দিলেন, সেটা সেদিনকে মিডিয়া ট্রায়াল ছিল না। সিবিআই, আমি তো মনে করি যে অর্জুন চৌরাসিয়ার এই ঘটনায় সবচাইতে বেশি যদি কেসের কেউ ক্ষতি করে থাকে, মানে অর্জুনের পরিবারের জন্য কেউ ক্ষতি করে থাকে, সেটার কেউ করেনি, সেটা বিজেপি করেছে এবং অমিত শাহ করেছে। অমিত শাহ যদি ওখানে গিয়ে দাঁড়িয়ে না বলতেন আমি সিবিআই চাই, অমিত শাহ কোনো ব্লক স্তরের নেতা নয়, না আমাকে শেষ করতে দিন, উনি কোনো ব্লক স্তরের বিজেপির নেতা নন, উনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলত খুব স্বাভাবিকভাবে কোর্টের মধ্যে দাঁড়িয়ে তার ডিফেন্সে তো বলবেই যে সিবিআই চাওয়ার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, অর্থাৎ সিবিআইও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। আমি শুধু শেষ করবো একটাই কথা বলে, কেয়াদি আমার কোনো অসুবিধা নেই আসানসোল নিয়ে কথা বলতে, কিন্তু আমার মনে হয় আসানসোল নিয়ে কথা বললে আপনি বিড়ম্বনায় পড়বেন। 2.5 লাখ ভোটে আপনারা জিতেছিলেন, 2.5 লাখ ভোটে এবার আপনারা হেরেছেন। আসানসোলে যে জিতেছিল তার সাথে এবার আপনি ভোটে লড়াই করে আপনি এবার তৃতীয় হয়েছেন, ফলত আমাদের কোনো বিড়ম্বনা নেই। আসানসোল নিয়ে তোমরা বলবে না, আমি জানি তো। কেন বলবো না, বলছি তো। কেন কোনো জায়গা নিয়েই বলবে না, বলছি তো, কেন বলছি। তোমাদের হচ্ছে একদিকটা আটকে অন্য দিকটা বলে, এটা তোমাদের নেচার। আমি তোমাদের নিয়ে একটুও চিন্তিত নেই। আমি বরং যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে বলতে আমি চাইবো এই মুহূর্তে। আজকে যে সুমনদা যেটা বললেন, সুমনদা দেবেন্দ্রনাথ অব্দি আটকে গেলেন, আমি বলবো স্মৃতিশক্তিটা আরেকটু রিভাইন্ড করে নিয়ে যান। ওই রিজওয়ানুর, তাপসী মালিক, এইগুলো নিলে কি মনে হয়? কলকাতার রাজপথে লাশ এনে কলকাতার রাজপথ স্তব্ধ করা মমতা বন্দ্যোপাধ্যায় যে করেছিলেন, আর আপনাদের এই পোলটাও, শর্মিষ্ঠা যদি পোলটা করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন এই মৃত্যু নিয়ে রাজনীতি করে, সেই পোলটা যদি একটু করতেন তাহলে সেটার উত্তরটা কি হতো এটাও আমার জানতে ইচ্ছে করছে। না, ভারতীয় জনতা পার্টি মৃত্যু নিয়ে রাজনীতি করে না, লাশ নিয়ে রাজনীতি করে না। আমরা যেটা চাইছি যথার্থ তদন্ত হোক, বিচার হোক। আজকে যে ধর্ণা মঞ্চে যেই একটি বাচ্চা মেয়ে এসে কাঁদছে, আমার বাবা, আমি যাব কারো কথা মাঝে কথা আর যাব কথা বলছি, উচিত দল থেকে ফোকাস করা, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান থেকে বিরুদ্ধে কথা বলছি। বলতে দাও একটু, আমি তো বলছিলাম তুমি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলছো, তুমি আর দিদির রাজনৈতিক ভবিষ্যৎ চ্যালেঞ্জ হয়ে যাবে। অভিজিৎ সরকার তার দাদা মঞ্চে দাঁড়িয়ে বলছেন পরেশ পালের গুন্ডা এসে আমার ভাইকে বাড়ি থেকে টেনে এনে পিটিয়ে মেরেছে। ডিভিশন নামতে ছিল রাজনৈতিক কি করছে, আমরা এতদিন ধরে অপেক্ষা করছি। আমি শুধু কেয়াদিকে বলছি, কেয়াদি এক সেকেন্ড, তুমি যা কথা বলছো আমরা তার সাক্ষী ছিলাম, পোস্ট ভায়োলেন্সের আমরা সাক্ষী ছিলাম। তুমি আমাকে বলো তো, সেই যে সিবিআই হলো, সেই সিবিআই আজ অব্দি কোন কাজ করলো এই প্রশ্ন তুমি বলো না। সিবিআই তোমার দলের কর্মী মারা গেছে, আজকে এতগুলো মাস পেরিয়ে গেল, আজকে এতগুলো মাস পেরিয়ে গেল, প্রত্যেকটা তদন্তের কি করে সেদিকে আমাদের নজর থাকছে। সিবিআই নিয়ে আমাদের আলোচনা হয়ে গিয়েছে, কিন্তু আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এলো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেয়াদি বলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো অমিত শাহ বলছেন। অমিত শাহ বলছে যে এ রাজ্যে বিরোধীদের মার খেতে হবে। একা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখুন, তিনি সাংসদ ছিলেন, সেই জায়গা থেকে 34 বছরে বাম সরকারের পতন ঘটিয়েছেন, সেই মমতা টনিক দিলেন তো অমিত শাহ। কি বলে গেছেন একবার শুনবো। ফের বাংলা সফরে আসার কথা অমিত শাহ। জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে রাজ্যে আসতে পারেন মোদীর সেনাপতি। কদিন আগেই অবশ্য বঙ্গ সফর সেরে ফিরেছেন তিনি। অনেকেই ভেবেছিলেন শাহী বার্তা চাঙ্গা করবে একের পর এক হারের ধাক্কায় বিপর্যস্ত বঙ্গ বিজেপিকে, কিন্তু পর্যবেক্ষকদের একাংশের মতে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো ছবি। শাহী দাওয়াই যেন এখন পদ্মের সবচেয়ে বড় কাঁটা। বকটুই থেকে হাঁসখালি, নানা ঘটনাকে সামনে রেখে সম্প্রতি রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি। আমরা সেন্ট্রালের হস্তক্ষেপ চাই। তারা 356 করবেন না ইমিডিয়েট 355 করে ল এন্ড অর্ডার নিয়ে নেবেন, সেটা সেন্ট্রাল উইল টেক ফাইনাল ডিসিশন। 356 ইজ দ্য অনলি সলিউশন। 356 যেসব কারণে লাগানো হয় তার থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে আছে। কিন্তু দলীয় বৈঠকে শাহ সরাসরি সেই সম্ভাবনা খারিজ করে দিয়ে বার্তা দিয়েছেন, নির্বাচিত সরকারকে অগণতান্ত্রিক উপায়ে ফেলে দেওয়া যায় না। রাজ্য বিজেপি বারবারই শাসক দলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগে সরব, কিন্তু বঙ্গ সফরে এসে অমিত শাহ বার্তা দিয়েছেন বিরোধী আসনে থাকলে অনেক মার খেতে হয়।
বঙ্গ বিজেপি লাগাতার প্রশ্ন তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নিয়ে। সেই বঙ্গ ব্রিগেডকে লড়াইয়ের পাঠ দিতে উদাহরণ হিসেবে তৃণমূল নেত্রীকেই তুলে ধরেন মোদীর সেনাপতি। বার্তা দেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় তৃণমূলের একমাত্র সাংসদ ছিলেন, সেখান থেকে লড়াই করে মমতা এত দূর এসেছেন। 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন। অমিত শাহজি বলে গেছেন মমতাদিকে দেখে লড়াই শিখুন। তো শিখবেন কিভাবে? এক, মমতাদির উপলব্ধি সহ মমতাদির সব বইগুলি আপনারা অবিলম্বে কিনে পড়তে শুরু করুন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে প্রাইভেট টিউটার হিসেবে রাখুন। পর্যবেক্ষকদের একাংশের মতে শাহের এই সব বার্তায় বিপাকে বঙ্গ বিজেপি। কোন পথে চলতে হবে, কোন কথাই বা বলতে হবে, উত্তর হাতড়াচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তো সরাসরি সোশ্যাল মিডিয়ায় প্রশ্নই তোলেন যে 355, 356 ধারা কি তবে ভারতীয় সংবিধান থেকে তুলে দেওয়া উচিত? 21 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে খুন সন্ত্রাসের বর্ষবরণ আমরা করলাম। এই পরিস্থিতিতে যদি 355 মতন যে একটা কথা ইমপ্লিমেন্টেশন না হওয়ার মতন কোনো প্রেক্ষাপট এখন না থাকে, তাহলে আর কবে হবে কি, এগুলো একটা সাধারণ মানুষের জিজ্ঞাসা। আমি বিজেপি নেতাদের বলবো, আপনাদের যদি মৃতদেহ নিয়েই রাজনীতি করতে হয়, আপনাদের এই যে মন্ডলগুলো আছে না, শ্মশান ভিত্তিক মন্ডল খুলুন। যে কোনো ডেড বডি বলো হরি হরিবোল বলে আসবে, আমাদের বলে নিয়ে আপনারা সেখানে একটা করে রাজনীতি শুরু করুন। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তার সবটা তৃণমূল কংগ্রেস জানে না। শুধু এটুকুই বলে রাখলাম, আমি আমার ভাষণে 2-4টে জায়গায় হিংস দিয়েছি। সমাজদারও গেলে ইশারায় কাফি হয়। 24 অব্দি সরকারটা টেকাক, তাহলেই বুঝতে পারবো। দলের মধ্যে কোন্দল রুখতেও বার্তা দিয়ে গিয়েছেন শাহ, কিন্তু কাজ হয়নি সেই টনিকেও। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে বিজেপিতে গণ ইস্তফা বারাসতে। রবিবার জেলা কমিটি থেকে ইস্তফা দেন 5 সদস্য। এতেই নানা মহলে প্রশ্ন, শাহী বার্তায় কাজ হচ্ছে কোথায়? উল্টে শাহের বার্তার জেরে তো বঙ্গ বিজেপির একাধিক অস্ত্রই ভোঁতা হয়ে গেল। নিউজ 18 বাংলা। সুপ্রিয়, অমিত শাহ এমন একজন মানুষ যিনি বলেছিলেন আপকি বার 200 পার, বিজেপি 100 পেরোয়নি। শুভেন্দু অধিকারী এমন একজন মানুষ যিনি বলেছিলেন তৃণমূলটাকে উৎখাত করে দেবো, তুলে ফেলে দেবো। শুভেন্দু অধিকারী নিজে ওয়ার্ডে হেরে বসে আছেন, এখন ভুলভাল বলছেন। ফলে এদের দুজনের মধ্যে যে লড়াই, শুভেন্দু একদিকে 356, 55 আরো কি সব চায়, আর অমিত শাহ বলছে এসব কিছু দেওয়া যাবে না। এটা কে মেটাতে পারবে? এটা নরেন্দ্র মোদীর কাছে দুজন মিলে বসে নিলে হয়, বা দুজন মিলে ওরা ঠিক করে নিলে হয়, এটা ওদের ভেতরের ব্যাপার। কিন্তু মূল বিষয়টা হচ্ছে বিজেপি ছন্ন ছাড়া, বিজেপির মাটি পায়ের তলায় জমি নেই, এবং তাসের ঘরের মতো, আই রিপিট, তাসের ঘরের মতো ক্রমাগত বিজেপি ভাঙছে। তাই বিজেপি নেতা এবং কর্মীদের উচিত যে এই মুহূর্তে নিজেদের দিকে আগে তাকিয়ে তারপর তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, আপ, সমাজবাদী পার্টি এসব নিয়ে কথাবার্তা বলা। সুমন দা, সত্যি তো বিজেপির মধ্যে, বঙ্গ বিজেপিতে কয়েকদিন ধরে যে ওই অভিজ্ঞতা বলুন, বিভিন্ন ইস্যুতে যে দ্বন্দ্ব দেখা গেছে, এই সমস্যা সমাধানের জন্য তো অমিত শাহ সফর, এবং তিনি চাইছিলেন যে দলের কোন্দল যাতে রোখা যায়, সেই বার্তাও দিয়ে গেছেন। কিন্তু আদৌ থেকে সেটা আদৌ সমস্যা সমাধান হলো বঙ্গ বিজেপির? মানে সেই 355, 356 আলোচনাতে আসছে, বলা হচ্ছে। দেখুন, মানে এটা তো মানে অমিত শাহ পরিষ্কার বলেছেন, এবং যদি কেউ বিজেপি ভালো করে ফলো করেন তাহলে আরএসএস এর মুখপাত্র অর্গানাইজারেও লেখা হয়েছে। যেটা বিজেপির সমস্যা সেটা হচ্ছে যে ক্রমাগত যে পুরো ভোটগুলো হয়েছে, যেগুলো বিধানসভার ভোট হচ্ছে, সেখানে কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি চ্যালেঞ্জের মুখে, এবং সেখানে লেফটের একটা দ্রুত রাইজ হচ্ছে। ইভেন কলকাতা পুরসভার ভোটেও, এবং 108টা পুরসভার ভোটেও সিপিএম অন্তত তাহিরপুর পুরসভাটা দখলে রাখতে পেরেছে। সো আমার মনে হয় যে অমিত শাহ যে মানে আমি বলবো ভোকাল টনিকটা দিয়ে গেছেন, সেই ভোকাল টনিকের সমস্যা হচ্ছে যে যিনি ময়দানে ভোকাল টনিক শব্দটা এনেছিলেন, সেই পিকের একটা বিখ্যাত কথা ছিল, সজনেরার মশলা দিয়ে বিরিয়ানি রাঁধা যায় না। তো রাজ্য বিজেপিতে কি সত্যি বিরিয়ানি আছে, মানে বিরিয়ানির মশলা আছে? একদম খুব সংক্ষেপে শায়ন, আমাকে কেয়াদের কাছে যেতেই হবে। এক নাম্বার কথা হচ্ছে 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে আমরা মার খেয়েছি, জেলে গেছি, আমাদের কমরেডরা শহীদ হয়েছেন, কিন্তু এরকম কথায় কথায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে আমরা এই কথা কখনো বলিনি। রাজনৈতিক লড়াই, রাজনৈতিকভাবে রাজনীতির ময়দানে লড়বো, আমরা সেই স্ট্যান্ডেই ছিলাম। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা আমি আপনাকে বলছি যে কেয়াদি তার কথার মাঝখানে টোন টেনে এনে বললেন যে আনিসের পরিবারের পাশে আপনি গিয়ে দাঁড়ালেন, রিজওয়ানুর পরিবারের পাশে আপনি গিয়ে দাঁড়ালেন না। আনিসের পরিবারের পাশে গিয়ে আমাদের কমরেডরা যেমন ভাবে দাঁড়িয়েছেন, আমাদের দাঁড়িয়েছেন, ঠিক তেমন ভাবে রিজওয়ানুর রহমানের পরিবারের পাশেও সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য গিয়ে দাঁড়িয়েছিলেন, এবং রিজওয়ানুর রহমানের পরিবারের কথা শুনে সেই সময় নগরপালকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা জনতার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এই যে বিজেপির দাওয়াই, অমিত শাহের এই দাওয়াই কোথাও কি বঙ্গ বিজেপিকে বেকায়দায় ফেলছে? জনতা কি উত্তর দিচ্ছেন আমরা দেখে দেবো। 74% মানুষ হ্যাঁ বলেছেন,
হ্যাঁ, বিপাকে রয়েছে বঙ্গ বিজেপি, না বলছেন 26% মানুষ। কেয়াদি মানুষ চায় রাজ্যে একটা স্ট্রং বিরোধী দল থাকুক, যে কারণে 38% ভোট বিজেপি পেয়েছিল। কিন্তু এই যে একের পর এক দ্বন্দ্ব, এই যে কেন্দ্রের পক্ষ থেকে এক কথা বলা হচ্ছে, রাজ্যের পক্ষ থেকে এক কথা বলা হচ্ছে, কি মনে হয় বিরোধী দলের ভূমিকাকে সঠিকভাবে পালন করছে বিজেপি? সংক্ষেপে বলে দিচ্ছি, অনুষ্ঠানটি যেদিন হয়েছিল প্রথম, যেদিন আপনি বলেছিলেন এই শাহি দাওয়াইয়ের কথা, আমি আপনাদের স্টুডিওতে ছিলাম এবং আপনিও ছিলেন শর্মিষ্ঠা। আমি বলেছিলাম, আমি তো সেই সময় সেই বৈঠকে আমি ছিলাম না, আমি তো বলতে পারিনি, কিন্তু পরবর্তীকালে আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার স্পষ্ট বলেছেন যে যেরকম ভাবে আপনারা দেখাচ্ছেন বা বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টেনে বলা হয়েছে, না সেটা বলা হয়নি। বলা হয়েছে বিরোধী থাকতে গেলে নিশ্চয়ই সেখানে লড়াই থাকতে হবে, মাঠে ময়দানে থাকতে হবে, মারও খেতে হবে, অ্যারেস্ট হতে হবে, সেই কথা অমিত শাহজি বলেছেন। এবং একটু আগে তৃণমূলের যিনি মুখপাত্র সর্বঘটে কাঠালি কলা যিনি কুণাল বাবু, তিনি বললেন দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলো পড়ুন। আমি তাই বার করে নিলাম একটা কবিতা, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং প্রজাতির আছে কি ঠ্যাং, এপাং ওপাং ঝপাং তুমি বালিগঞ্জে ড্যাং ড্যাং দেখো ঘটনাটা করতে চাইনি, তারপর তুমি বলছো ড্যাং ড্যাং, কত বড় ঠ্যাং আমি পড়ে দিয়েছি। কিন্তু তা কুণাল বাবু সুকান্ত শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ড্যাং ড্যাং পুরো পার্টিটাই বলছে, পুরো পার্টিটাই ড্যাং ড্যাং, পড়ে দিতে পারি, পুরো পার্টিটাই ড্যাং 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 ড্যাং। আমি জনতার বিষয় নিয়ে আলোচনা করি, জনতার পাশে কে কতটা আছে অন্তত সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করি, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সমানভাবে বক্তব্য তুলে ধরা হয়। আজও তা তুলে ধরা হয়েছে। অনেক ধন্যবাদ আমার সঙ্গে অনুষ্ঠানে যারা ছিলেন, আর আপনাদেরও ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলায়। ধন্যবাদ।